স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। আয়নাঘরের কর্তাদের ব্যবহার করে ব্যাংক দখলের অভিযোগ এস আলমের বিরুদ্ধে। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের অভিযোগ, ডিজিএফআই অফিসে নিয়ে তাদের পদত্যাগে বাধ্য করা হয়। এরপরই একচ্ছত্র আধিপত্য নিয়ে ব্যাংক লুটে নামেন সাইফুল আলম। ৫ আগস্ট সরকার পতনের পর ৭ আগস্ট এসআইবিএল ব্যাংকে যান পুরনো পরিচালনা পর্ষদের সদস্যরা। তাদের সমর্থন করায় মাসুদ নামের এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করে ব্যাংকটির এস আলম সমর্থিত গ্রুপ। মতিঝিলের ব্যাংকপাড়ায় যাদের নাম পটিয়া গ্রুপ। আহত ব্যাংকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। মূলত নিজ এলাকার লোকদের দিয়ে ব্যাংক দখল করে নানা জালিয়াতির অভিযোগ এস আলমের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে। ২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করেন এস আলম গ্রুপের কর্ণধার। ওই বছরের অক্টোবরের ৩০ তারিখ তখনকার পর্ষদ সদস্যদের অপহরণ করে পদত্যাগে বাধ্য করানোর অভিযোগ এস আলমের বিরুদ্ধে। গাড়ি থেকে আরও দুইজন নেমে পড়ল, নেমে আমাকে ব্যারিকেড দিল। আমি তখন বাধ্য হয়ে গাড়িতে বসতেছি। আমি দেখলাম আমার পায়ের নিচে একটা নেম প্লেট, গাড়ির নেম প্লেট আছে এবং সেখানে লেখা আছে ডিজিএফআই। এটা স্পষ্ট আমি দেখতে পেলাম। গাড়ি যেতে যেতে অল্পক্ষণের মধ্যে কচুক্ষেত বাজারের কর্নারে একটা 10তলা বিল্ডিং, নতুন একটা বিল্ডিং তখন হয়েছে, ওই বিল্ডিংয়ের কাছে নিয়ে আসলো এবং ওই বিল্ডিংয়ের গেটের ভিতরে গেল। যাওয়ার পরে ওদের কাছে অনেক রকম পাসওয়ার্ড দেখলাম। ওই পাসওয়ার্ড দিয়ে গেটগুলো খোলার পরে লিফটে উঠাইলো। লিফটের 9তলা না 10তলা গেলাম আর কি, নাই ওইখানে একটা লাউঞ্জে নিয়ে আমাকে বসাইলো। সম্প্রতি আয়নাঘর হিসেবে পরিচিতি পাওয়া রাজধানীর কচুক্ষেত এলাকায় সামরিক গোয়েন্দা পরিদপ্তরের সে সময়কার কর্মকর্তারা এসআইবিএল এর পরিচালনা পর্ষদের সদস্যদের পদত্যাগে বাধ্য করেন বলে অভিযোগ অপহৃতদের। পকেট থেকে একটা কাগজ বের করে আমাকে দিল। ওখানে লেখা আছে যে স্বেচ্ছায় আমি পরিচালক পদ ও চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি যে কী নিয়ে আসছেন বেটা, আমি চোর না ডাকাত না এদেশের কোনো একটা দুষ্কৃতিকারী, হ্যাঁ, না আমি কোনো বেআইনি লোন দিছি, হ্যাঁ, না আমি ঋণ খেলাপি, আমি কেন রিজাইন করব? তখন আমাকে বলে, স্যার আমি নির্দেশিত। কার দ্বারা? আমার ডাইরেক্টর জেনারেল মহাশয় করতে সাইফুল আবেদিন। তখন আমি বললাম যে দেখেন আপনি এটা ওনাকে ডাকেন না, আমি কথা বলি। কয় স্যার আমাকে নির্দেশ দিয়েছে, আমি তো আর এর বেশি যেতে পারবো না, আমি একজন ব্রিগেডিয়ার মানুষ। এসআইবিএল লাভজনক ব্যাংক থেকে এখন অনেকটাই ধ্বংসের দ্বার প্রান্তে। এস আলমের স্বেচ্ছাচারিতা থেকে বাঁচাতে এখন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই গুলিতে নিহত হয় মাগুরার রাজু আহমেদ। পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি ঢাকায় চাকরি করতেন রাজু। সন্তানকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবারটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকা ছিল উত্তাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় মোহাম্মদপুর এলাকায়। ওই দিন গুলিতে নিহত হয় মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ। সন্তানহারা এ মায়ের বিলাপ যেন থামছেই না। আমার বাবা কত সাবধানে কত হিসেব করে চলে, কি বুদ্ধিমতী কি করলো আর আমার মনে জীবনের মতো করে দিল। রাজুর স্বজনরা জানান, প্রথমে রাজুর পায়ে গুলি লাগলেও পরে মৃত্যু নিশ্চিতের জন্য আরো গুলি করা হয়। প্রথম পায়ে গুলি মারলেও আমার ভাই পড়ে গেছিল। যদি ওই রকম থাকতো তাও আমার ভাই বেঁচে থাকতো আমাদের মাঝে। তারপরে কাছে এসে ধরে তারপরে তাই পেটে আর একটা গুলি করে তাই আমার বাইরে মাইরে ফেলাই দিয়ে নিশ্চিত করে সে মারা গেছে। এর বিচার চাই আমি। পরিবারের হাল ধরতে লেখাপড়া শেষ করার আগেই ঢাকায় একটি কুরিয়ার কোম্পানিতে চাকরি করতেন রাজু। আর ওরা যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, আমরা এর অবশ্যই পরিবার থেকে সুষ্ঠু তদন্ত করে এর অবশ্যই শাস্তিমূলক দাবি করে আমরা পরিবার থেকে। রাজু হত্যার বিচার চান সন্তান হারিয়ে দিশেহারা মা ও স্বজনেরা। আমার মনিরে আমার যে সুস্থ বিচার করে। দীপ্ত।
দক্ষিণ এশিয়ায় ক্রমশ প্রভাব হারাচ্ছে ভারত। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের চাঞ্চল্য বিষয়টি আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। এজন্য ভারতের পররাষ্ট্রনীতি ও গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ছাত্র জনতার আন্দোলনে পতনের পর শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। এখন পর্যন্ত বহুদিনের বিশ্বস্ত বন্ধুর আঙিনাতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের বিষয় কি ভারত আগে থেকে কিছু জানতে পেরেছিল, অথবা তারা শেখ হাসিনা সরকারকে কি সতর্ক করেছিল, নাকি ভারতের দিক থেকে গোয়েন্দা ব্যর্থতা ছিল? এমন প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে। ঘটনা বিশ্লেষণে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দেখা যায়, 10 বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন প্রতিবেশী সব দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। তখন ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে আলোচনায় আসে। তবে দীর্ঘ 3 মেয়াদের টানা ক্ষমতার যতই দিন গেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ততই খারাপ হয়েছে। ভুটান, নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশে ভারতের গ্রহণযোগ্যতা কমেছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ। আমেরিকার ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটির ভারতীয় রাজনীতির অধ্যাপক ডক্টর ইরফান নুরুদ্দিন বলেন, দক্ষিণ এশিয়া হলো সারা পৃথিবীতে সবচেয়ে কম সমন্বিত ও সংযুক্ত অঞ্চল। এখানে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে চলাচল বা আন্তঃসীমানা যোগাযোগ যতটা কঠিন আর জটিল, তেমনটা সারা পৃথিবীর আর কোনো অঞ্চলে নেই। বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলের বৃহত্তম রাষ্ট্র হিসেবে প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলো সহজ করা উচিত ছিল ভারতের। মোদী সরকার হিন্দুত্ববাদকে পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিবেশী দেশে দেখা গেছে, সে দেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুঁসছেন। দেশটির এক আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর মুনিরের মতে, মোদীর সরকারের পররাষ্ট্রনীতির রূপায়ণে ভারতের একটি মারাত্মক ভুল রয়েছে, যা হলো ইন্টেলিজেন্স বা গোয়েন্দা অ্যাপারেটাসের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। গোয়েন্দাদের চোখ দিয়ে প্রতিবেশী দেশকে বিচার করার চেষ্টা করলে সঠিক সম্পর্ক রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এ বিশেষজ্ঞ। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। টানা 1 যুগের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেকটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেন নাজমুল হাসান পাপন। ক্রমান্বয়ে বোর্ড থেকে ভিন্ন মতকে পুরোপুরি সরিয়ে রাখার পাশাপাশি নিজের কাছের লোকদের সাহায্য করেছেন টাকার পাহাড় গড়তে। অথচ এই পুরো সময়টায় দেশে ক্রিকেট হেঁটেছে পেছন দিকে। আহম ও মোস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি হওয়ায় 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন নাজমুল হাসান পাপন। প্রথমে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেও 2013-তে নির্বাচন করে আইনগতভাবেই সভাপতির দায়িত্ব নেন তিনি। প্রথম দিকে তাকে দেশের ক্রিকেটের উন্নয়নের কাণ্ডারি ভাবা হলেও সময়ের সাথে সাথে দেশের নামকরা ক্রীড়া সংগঠকদের সরিয়ে বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসান পাপন। এজন্য তিনি রীতিমতো নিয়ন্ত্রণ করেছেন বিসিবি নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত কাউন্সিলর কারা হবেন। ভোট পাওয়ার জন্য যেটা দরকার, যে সব মানুষ যেন আপনাকে ভোট দিতে বাধ্য হয়, সেরকম একটা সিচুয়েশন তৈরি করা, সেটাই তারা করেছিল। একটা সময় যখন সারা দেশ জুড়ে ভোটের ব্যবস্থাটা ছিল, সেটাকে ওনারা কিন্তু বদলে ফেলেছিলেন। কিন্তু ক্লাবের সব ক্লাবগুলিকে ইভেন্চুয়ালি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছিল। এবং এখনো এমনও আমরা শুনেছি যে একই ব্যক্তির কাছে হয়তো 6টা-8টা করে ক্লাব, এরকম আবার লাইক মাইন্ডেড 5-7 জন মিলে তাদের হাতেই হয়তো 50%-এরও বেশি ক্লাব তাদের হাতে। প্রকৃত ক্রীড়া সংগঠকদের দূরে সরিয়ে ব্যবসায়ীদের আনা হয় বোর্ড পরিচালক করে। অবৈধ সুবিধা পেতে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের প্রক্রিয়াও বিলম্বিত করা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন হলে যেটা হতো কিন্তু বিশাল একটা আর্থিক ব্যাপার এই রিজনের সাথে সংযুক্ত করতে হতো, যার নিয়ন্ত্রণটা হয়তো এই সেন্ট্রাল বোর্ডের হাতে থাকতো। ওভার নিয়ন্ত্রণের ব্যাপার আছে, যে সেটাও হয়তো থাকতো না, সেই ব্যাপারগুলি আছে কিন্তু। অথচ এটা ছাড়া কিন্তু ডেভেলপমেন্টের কোনো সম্ভাবনা নেই। একটা ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব না একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে কি হচ্ছে ওটা দেখা, কিন্তু অথচ আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু সেটাই করে। একটা ডিস্ট্রিক্টে কি হচ্ছে, একটা ডিস্ট্রিক্ট কোচ কি কাজ করছে, সেটাও সেন্ট্রাল বোর্ড থেকে কিন্তু সেটা
মনিটর করা হয়, which is absolutely impossible. কোনো দেশে এটা করা হয় না। সো ওটা বোধহয় ওই কারণেই করা হয়েছে যে নিয়ন্ত্রণটা যেন নিজেদের হাতে সবসময় থাকে। গত 12 বছরে দেশের ক্রিকেটে, বিশেষ করে পুরুষ ক্রিকেটে নেই বলার মতো কোনো সাফল্য। পছন্দের পরিচালকরা ঝাঁ চকচকে বিপিএল আয়োজনে মনোযোগী হলে ঘরোয়া ক্রিকেট আয়োজনে বরাবরই উদাসীন। মান তো আমরা দেখেছি দিন দিন মানটা কমেছে, কিন্তু কারণ টাকাটা কি ব্যবহার হয়েছে আমরা ঠিক নিশ্চিত নই। কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট দেখিনি, আমরা দেখিনি যে সারা দেশব্যাপী খেলাধুলাটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, সারা দেশে খেলা এখন আমি যতটুকু জানি 40, 35 বা 50টা জেলাতে কিন্তু খেলাই হয় না, বছরের পর বছর ধরে খেলাই হয় না। সো ক্রিকেট বোর্ডের কাজই তো হচ্ছে এটা, সারা দেশে খেলাধুলা হবে, সারা দেশে থেকে যে মেধারা আছে সেই মেধাগুলি উঠে আসার সুযোগ পাবে, বা অন্যান্য সেই সংগঠক বলি, কোচ বলি, ফিজিও ট্রেনার সব আস্তে আস্তে সারা দেশ থেকে উঠে আসবে। তেমন কোনো কিছু আমরা দেখিনি, কিন্তু ঢাকাকে ঘিরেই তাদের পরিকল্পনা ছিল এবং যেহেতু ঢাকার সাথে এই খেলার সাথে ইলেকশনের একটা সম্পর্ক আছে, তো এখানেই তাদের আগ্রহ ছিল। বোর্ড সভাপতি হিসেবে নির্বাচক প্যানেলে কাজে হস্তক্ষেপ করতেন পাপন। দেশীয় কোচদের অবজ্ঞা করে বিদেশি কোচ এনে তাদের সাথে যোগসাজশে স্তব্ধ করেছেন একাধিক ক্রিকেটারের ক্যারিয়ার। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বেঙ্গল টাইগাররা। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বিকেল 4:15টায়। 22 আগস্ট নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 2015 থেকে এখন পর্যন্ত 5 আসরে 3বার রানার্স আপ হলেও গত আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে টাইগাররা। এবার ভালো ফলাফলের আশা নিয়ে মিশরে নামবে তারা। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো। আমার হাতে শুরুতেই রয়েছে ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নের রুল। আপনারা জানেন যে গতকাল এই রুলটি জারি করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধান বহির্ভূত পন্থায় ক্ষমতা দখল করলে তা হবে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রীয় 4 মূলনীতির সংযোজন, সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50। এই বিষয়গুলো ছিল এই সংশোধনী বাতিল প্রশ্নে আসলে রুল জারি করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রতিবেদন রয়েছে, এটি একটি বিশেষ প্রতিবেদন, দুঃখিত দর্শক, এটি একটি প্রতিবেদন। নাগরিক সেবা নিশ্চিতে নতুন অধ্যাদেশের সিদ্ধান্ত, সারা দেশে সব মেয়র চেয়ারম্যান অপসারণ, ইউপির ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত। এটি এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। 12 সিটি কর্পোরেশন, 495 উপজেলা পরিষদ, 61 জেলা পরিষদ, 330টি পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়াও রয়েছে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আরও হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগগুলো করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়েও রিট করা হয়েছে। এই শিরোনামও রয়েছে। দৈনিক যুগান্তরের শিরোনাম রয়েছে অকল্পনীয় হারে সম্পদ বৃদ্ধি, 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। আপনারা জানেন যে গতকাল দুদক এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে এই মন্ত্রীদের কার কত শতাংশ হারে সম্পদ বেড়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে রয়েছে। এদিকে হাইকোর্টের রুল জারি, পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক নয়, এই খবরটিও রয়েছে যুগান্তরে। ডিসি নিয়োগের ফিট লিস্ট বাতিল, আজ কালের মধ্যে সব জেলার ডিসি প্রত্যাহার। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এটি একটি বিশেষ প্রতিবেদন। দেশি বিদেশি ঋণের হারগুলো তুলে এখানে আসলে সচিত্রিক ছবি দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়াও সিটি মেয়র সহ 1876 জনপ্রতিনিধিকে অপসারণ। এই আরেকটি প্রতিবেদন আসলে আমার চোখে পড়ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তার ছেলে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। তছনছ স্থানীয় সরকারে আওয়ামী লীগের সাম্রাজ্য, একযোগে 1877 জনপ্রতিনিধি অপসারণ। এই প্রতিবেদনের শিরোনাম রয়েছে সমকালে। প্রত্যাহার করা হচ্ছে সব জেলার ডিসি, এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। এছাড়া সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক, এই শিরোনামেও খবর করা হয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা, মাথা ছাটা স্থানীয় সরকার, এই শিরোনামে আজকের পত্রিকায় শিরোনাম করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনাম।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।